প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ১.২ অনুশীলনীর ১০ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো দেখো এখানে ১০ নম্বর প্রশ্নে বলা আছে যে একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারাগাছ কিনে আনেন। প্রত্যেকটি চারাগাছের মূল্য হচ্ছে ৳১২। চারাগাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? আমাদের ক নম্বর প্রশ্নে এটি সমাধান করতে হবে। তো দেখো একটি চারাগাছের মূল্য দেওয়া আছে। আমাদের ৫৯৫টি চারাগাছের মূল্য বের করলে কিন্তু আমরা কত খরচ হয় সেটি কিন্তু নির্ণয় করতে পারবো। তো সেভাবে আসলে আমরা সমাধান করব। তাহলে লিখতে পারি একটি চারা গাছের মূল্য, যেহেতু আমাদের একটি চারা গাছের মূল্য দেওয়া আছে, তো আমরা লিখতে পারি একটি চারা গাছের মূল্য সমান হচ্ছে কত টাকা? ৳১২ যেহেতু দেওয়া আছে ৳১২ আমরা লিখলাম। এরপর হচ্ছে যতটি সে চারা গাছ কিনেছে, যেহেতু আসলে ৫৯৫ টি চারা গাছ কিনেছে, আমরা ৫৯৫ টি চারা গাছের মূল্য নির্ণয় করব। তাহলে ৫৯৫ টি চারা গাছের মূল্য তুলনামূলকভাবে কিন্তু কি হবে? বেশি। বেশি মানে গুণ, তাহলে ১২ গুণন কত? ৫৯৫। তো আমরা সেটি গুণ করলে আমরা চারা গাছের যে মোট খরচ সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ১২ কে যদি আমরা ৫৯৫ দ্বারা গুণ করি তাহলে কত পাই? ১২ গুণন ৫০০ কত ৯৫ সমান হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ৭১৪০ অর্থাৎ আমরা লিখতে পারি ৭১৪০ টাকা। তো এটি ছিল আসলে চারা গাছের মোট খরচ। তাহলে লিখতে পারি অতএব মোট খরচ সমান হচ্ছে ৭১৪০ টাকা। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। দেখো এখানে খ নম্বর প্রশ্নে বলা আছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে? অর্থাৎ আমরা চারাগাছের সংখ্যার বর্গমূল নির্ণয় করার পর দেখব যে যত অবশিষ্ট থাকে আমরা বলতে পারি যে ততটি চারাগাছ অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথমে আগে চারাগাছের সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তা লিখি আমরা। তো প্রথমে লিখি আমরা ৫৯৫ এর বর্গমূল নির্ণয় করি। এর বর্গমূল নির্ণয় করি। তো আমরা বর্গমূল আসলে ২ টি প্রক্রিয়ায় নির্ণয় করতে পারি। একটি হচ্ছে ভাগ প্রক্রিয়া, অপরটি হচ্ছে উৎপাদকের সাহায্যে। আমরা সর্বদাই ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করাটা সবচেয়ে বেশি সহজ। সেভাবে আসলে আমরা করব। তাহলে ৫৯৫ কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার ১ম কাজ হচ্ছে দেখো ডান থেকে বামে আমাদের জোড়া নির্ণয় করতে হবে। অর্থাৎ ২ টি এক জোড়া হয়। তাহলে আমরা ৯৫ এর উপরে দেখো জোড়া চিহ্ন দিচ্ছি। এরপর দেখো ৫ এর কোনো জোড়া নেই। তার মানে অর্থাৎ সে একাই থাকবে। এর উপর আমাদের জোড়া চিহ্ন দিতে হবে। এরপর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যত বসাবো ততকে তত দ্বারা গুণ করলে ঠিক এই ৫ এর সমান হয়। আসলে দেখো আমি যদি ২ বসাই তাহলে ২ বসালে ২ কে ২ দ্বারা গুণ করলে কত হচ্ছে ৪। তো আমি যদি ৩ বসাই দেখো ৩ ৩ কত হচ্ছে ৯। তার মানে ৫ এর তুলনায় ৯ তুলনামূলকভাবে কিন্তু বড়। তো আমাদের আসলে কখনো বেশি নেওয়া যাবে না। তুলনামূলকভাবে সমান না হলে আমাদের ১ ধাপ কম নিতে হবে। তো যার কারণে আমরা ৩ বাদ দিলে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, আমরা যার কারণে আসলে ২ বাদ দিচ্ছি। তাহলে ২ বাদ দিলে ২ কে ২ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত ৪। তো এরপর আমরা বিয়োগ করি তাহলে ৫ থেকে ৪ বাদ দিলে কত ১ হয়। তারপর পরবর্তী জোড়া কাটতে হবে আমাদের। পরবর্তী জোড়া এখানে দেখো ৯৫ আছে। সেই ৯৫ আমরা কাটলাম। এরপর দেখো এখানে আমরা ২ লিখেছি। এখানে যত থাকবে তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। তাহলে ২ লিখেছি মানে কি ২ এর দ্বিগুণ হচ্ছে কত হয় ৪। তাহলে ৪ এখানে আমাদের লিখতে হবে। তারপর লেখার পর ঠিক এখানে এই যে একটি ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গায় এমন একটি সংখ্যা আমাদের বসাতে হবে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে যেন এই ১৯৫ এর সমান হয়। তো আমরা যদি এখানে আসলে ৫ বসাই, তার মানে ৫ বসালে ৫ দ্বারা পুরো হচ্ছে কি ৪৫ কে গুণ করলে যেন দেখতে পারি আমরা ১৯৫ যেন সমান হয়। তো ৫ বসালে যেহেতু ৪৫ হয়েছে, তাহলে ৪৫ কে কি করতে হবে? ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ২২৫। তো ২২৫ যেহেতু এখানে আছে ১৯৫ অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে। তো বেশি যেহেতু নেওয়া যাবে না, আমাদের ১ ধাপ কম নিতে হবে। তো যার কারণে আমরা যদি এখানে আসলে ৪ বসাই, তার মানে ৪৪ হয়ে যাচ্ছে। তাহলে ৪৪ কে কি করতে হবে? ৪ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৪৪ গুণন কত? ৪ সমান হচ্ছে আমরা দেখো ১৭৬ পেয়ে যাচ্ছি। তো ১৭৬ কিন্তু ১৯৫ এর চেয়ে আসলে ছোট হয়। তার মানে আমাদের হচ্ছে ১ ধাপ ছোট নেওয়াটাই সর্বোত্তম। তো যার কারণে আমরা এখানে ৪ নিলাম। ৪ দ্বারা আসলে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? ১৭৬। এরপর দেখো আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে ৬ আছে ১৫ মিলাইতে কত? ৯। হাতে কত থাকলো ১, ৭ আর ১ ৮, ৮ আছে ৯ মিলাইতে কত ১। তো ১৯ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখো যত লিখেছি সর্বশেষ এখানেও ঠিক আসলে তত লিখতে হবে। যেহেতু ৪ লিখেছি মানে কি এখানেও আমাদের ৪ লিখতে হবে। তো দেখো এরপর পরবর্তী জোড়া দেখবো আছে কিনা। যেহেতু আসলে পরবর্তী কোনো জোড়া নাই তার মানে অর্থাৎ আমরা বলতে পারি যে
হচ্ছে 19 হচ্ছে অবশিষ্ট, যেহেতু 19 অবশিষ্ট। তো দেখো পরবর্তী আর কোনো জোড়া না থাকায় আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে 19 অবশিষ্ট থাকলো। তাহলে আমরা লিখতে পারি বাগানে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর লাগানোর পর হচ্ছে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। 19টি চারা গাছ অবশিষ্ট, আমরা বলতে পারি অবশিষ্ট থাকবে। তো এটি ছিল আসলে আমাদের খ নম্বর অংশের সমাধান। এরপর আমরা গ নম্বর অংশটি দেখব। তাহলে গ নম্বর অংশটিতে বলা আছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা ক নম্বরে দেখো খরচের টাকা পেয়েছি কত, ৭,১৪০। তাহলে এই ৭,১৪০ থেকে আমাদের কি করতে হবে, ৫৯৫, অর্থাৎ চারা গাছের সংখ্যা বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পরে হচ্ছে আমরা যে সংখ্যাটি পাবো সেই সংখ্যার সাথে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে। তো যেহেতু আমরা খরচের টাকা ক নম্বরে পেয়েছি, তাই আমরা লিখতে পারি যে ক নং হতে পাই খরচের মোট খরচ সমান হচ্ছে কত, ৭,১৪০ টাকা। মোট খরচ সমান ৭,১৪০ টাকা। তো এরপর হচ্ছে যেহেতু দেওয়াই আছে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা কত, ৫৯৫, সেই কথাটি লিখবো আমরা। চারা গাছের সংখ্যা সমান হচ্ছে, দেখো যে কত, আমরা ৫৯৫টি পেয়ে যাচ্ছি, সেটি আমরা লিখলাম। এবার যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় বিয়োগফল সমান হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে জানি বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে এখানে বড় হচ্ছে কত, ৭,১৪০, সেখান থেকে বাদ দেবো আমরা ৫৯৫। তো আমরা এটি যদি বিয়োগ করি ৭,১৪০ থেকে ৫৯৫ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত, ৬,৫০০ কত ৪৫। তো এই ৬,৫৪৫ অর্থাৎ এই বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে যেহেতু যোগ করার কথা বলছে তাহলে অবশ্যই আমাদের আগে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখন ৬,৫৪৫ বর্গমূল নির্ণয় করি। এর বর্গমূল নির্ণয় করি। দেখো আমরা আগে বর্গমূল নির্ণয় করব, সেটি হচ্ছে সর্বদাই আমরা ভাগ প্রক্রিয়া করব। তাহলে হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের জন্য আমাদের আগে সংখ্যাটি লিখতে হবে। তো তারপর হচ্ছে কি জোড়া নির্ণয় করতে হবে। জোড়া নির্ণয় নিয়ম হচ্ছে ডান থেকে বামে আমরা জোড়া নির্ণয় করি। তার মানে হচ্ছে ৪৫ এটি একটি জোড়া, একইভাবে ৬৫ এটি একটি জোড়া পেয়ে যাচ্ছি আমরা। তারপর দেখো আমরা এখানে এমন একটি সংখ্যা লিখব যেন যত লিখি ততকে তত দ্বারা গুণ করলে ঠিক প্রথম যে জোড়া আছে বাম দিক থেকে অর্থাৎ ৬৫ যেন সমান হয়। তো আমরা যদি এখানে আসলে কত লিখি, যেমন আমি যদি ৭ লিখি তা অর্থাৎ ৭ সাথে কত ৪৯, তো আর মানে তুলনামূলকভাবে ৬৫ র তুলনায় ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ কি কম কিন্তু নেওয়া যাবে না, আমাদের তুলনামূলকভাবে কি করতে হবে, সমান নিতে হবে। একান্তই যদি সমান না হয় তখন আমাদের এক ধাপ কম নিতে হবে। তাহলে আমরা যদি ৮ লিখি তাহলে ৮ কে ৮ দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা, ৮ ৮ ৬৪, যা ৬৫ র তুলনায় ছোট। কিন্তু যদি আমরা ৯ নেই তার মানে তো ৯ ৯ কত হচ্ছে ৮১, ৮১ কিন্তু ৬৫ র তুলনায় বড়। যেহেতু বড় নেওয়া যাবে না, আমাদেরকে তুলনামূলকভাবে বড় হয়ে গেলে এক ধাপ আমরা ছোট নেব, তাই আমাদের ৮ বাদ দেওয়াটাই উত্তম। তাহলে ৮ কে ৮ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, ৬৪। তো এরপর হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলে অর্থাৎ ৪ আছে ৫ মিনিটে ১, ৬ ছয় মিলে গেলে ১৬ লেখার দরকার নেই। তারপর হচ্ছে কি পরবর্তী জোড়া আমরা কাটবো। তাহলে পরবর্তী জোড়া কি আছে, এখানে ৪৫ আছে। তারপর যে কাজটি করতে হবে, এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে ৮ আছে, ৮ এর দ্বিগুণ কত হবে, ১৬। তারপর দেখো ১৬ লিখলাম। এরপর হচ্ছে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন যত বসাবো ততকে দেখো যে যত বসাবো তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে ঠিক ১৪৫ এর আসলে তুলনামূলকভাবে কি হয়, সমান অথবা ছোট হয়। তো আমরা সবচেয়ে ছোট সংখ্যা যদি আমরা ১ ও এখানে বসাই, তার মানে ১ যত বসিয়েছি অর্থাৎ ১ বসিয়েছি, ১ দ্বারা পুরো ১৬১ কে তাহলে গুণ করো। তাহলে ১৬১ একে কত, ১৬১ হয়ে যাচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে সেটি ১৪৫ এর তুলনায় কিন্তু বড়। তো যেহেতু আমাদের বড় নেওয়া যাবে না, আমাদের তাহলে কি করতে হবে, যেহেতু এখানে ভাগেই যাচ্ছে না তখন আমাদের শূন্য দ্বারা করতে হবে। যখন যাবে না তখন আমাদের কি করতে হবে, শূন্য দ্বারা করতে হবে। তাহলে শূন্য দ্বারা যদি আমরা ১৬০ কে ভাগ করি তাহলে কত পাচ্ছি, ১৬০ শূন্যের কত হবে, দেখো ১৬০ শূন্যের আমরা কত পেয়ে যাচ্ছি, শূন্য পেয়ে যাচ্ছি। তো এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে বিয়োগ, অর্থাৎ ৫, এখানে কত থাকলো ৪, ১ এর কত নামলো ১। তাহলে এখানে দেখো যত লিখেছি এখানেও কিন্তু তত লিখতে হবে। যেহেতু শূন্য লিখেছি মানে কি এখানে আমাদের
শূন্য আসলে লিখতে হবে। তো তাহলে আমরা পরবর্তী জোড়া দেখব। যেহেতু আর কোনো পরবর্তী দেখো জোড়া নাই, তাহলে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এখানে ১৪৫ অবশিষ্ট আছে। তো যখনই আমরা দেখব যে বর্গমূল নির্ণয় করার পর কোনো সংখ্যা অবশিষ্ট থাকবে, তার মানে ওই সংখ্যাটা কিন্তু কোনো পূর্ণবর্গ নয়। তাহলে ১৪৫ অবশিষ্ট আছে। তো যেহেতু ১৪৫ অবশিষ্ট আছে, আমাদের কি বলতে পারি যে অতএব সংখ্যাটি, তাই সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ পূর্ণবর্গ নয়। তো যেহেতু পূর্ণবর্গ নয়, আমাদের এখানে বলে দিয়েছে যে আহ, সংখ্যাটির সাথে, অর্থাৎ ওই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে যেহেতু বলা আছে যে সংখ্যাটির সাথে, অর্থাৎ কি ৬৫৪৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যখনই আমরা এই ৬৫৪৫ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, তখন কিন্তু এই বর্গমূল যে আছে ৮০, ৮০ও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে তখন আমরা বলতে পারি তখন এর বর্গমূল হবে, যেহেতু বর্গমূল আসলে ৮০ থাকবে না, অর্থাৎ তুলনামূলকভাবে আসলে বেশি হয়ে যাবে, তো সেই কথাটা আমরা লিখতে পারি ৮০ যোগ কত, ১ হয়ে যাবে, অর্থাৎ কত হবে, ৮১ হয়ে যাবে। তো ৮১, দেখো এখানে এটি যদি আসলে ৮০ না হয়ে ৮১ হয়ে যায়, তার মানে ৮১ বর্গ হচ্ছে এটি হতে হবে। অর্থাৎ ৮১ বর্গ মানে কি, ৮১ কে ৮১ দ্বারা গুণ করো, তাহলে যত হয় তত। তাহলে আমরা লিখতে পারি অতএব ৮১ এর বর্গ, ৮১ এর বর্গ অর্থাৎ কি ৮১ গুণন কত হবে, ৮১ সমান হচ্ছে কত পেয়ে যাচ্ছি আমরা, ৮১ ৮১ গুণ করলে দেখো ৮১ গুণন হচ্ছে ৮১ সমান হচ্ছে কত, ৬৫৬১। তাহলে আমরা এখানে লিখতে পারি ৬৫০০ কত, ৬১। তো এখানে আছে কত, দেখো ৬৫৪৫, অর্থাৎ এই ৬৫৪৫ তখন কত হয়ে যাবে, ৬৫৬১। তাহলে ৬৫৬১ হতে আর কত প্রয়োজন, কত যোগ করতে হচ্ছে সেটি এবার নির্ণয় করব। তাহলে অতএব আমরা লিখতে পারি যোগ করতে হবে, যোগ করতে হবে, তাহলে ৬৫৬১ থেকে বাদ দেই কত, ৬৫০০ কত, ৪৫। তাহলে যদি আমরা এটি বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছে কত, ৫ আছে ১১ কত, ৬ হাতে কত থাকলো ১, ৪ একে ৫, ৫ আর ৬ মিলিত কত, ১, অর্থাৎ কত, ১৬। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, ১৬। তো দেখো এখানে যেহেতু আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি, অর্থাৎ মূল বিষয় যেটি আমাদের বলছে যে মোট খরচের টাকার সংখ্যা থেকে চারাগাছের সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল পাবো, তার মানে অর্থাৎ দেখো মোট খরচ থেকে চারাগাছের সংখ্যা আমি বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর যে বিয়োগফলটা আমরা পেয়েছি, তার সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যেহেতু আসলে যোগ করার কথা বলেছে, তাই আমাদের ভাগ প্রক্রিয়া আসলে বর্গমূল নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে আমরা এখানে দেখো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করেছি, করার পর দেখলাম যে এখানে ১৪৫ অবশিষ্ট আছে। তো ওই কথাটি আমরা লিখেছি যে এখানে ১৪৫ অবশিষ্ট আছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি সংখ্যাটি এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো, তখন কিন্তু এখানে কোনো অবশিষ্ট থাকতো না। তো সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যখনই আমরা আহ, এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো, তখন কিন্তু এর বর্গমূল এটি হবে না, অর্থাৎ তখন এর বর্গমূল বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, ৮১ হয়ে যাবে। তো ৮১ যদি বর্গমূল হয়, তার মানে অর্থাৎ তার বর্গ কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখো যে এখানে ৮১ গুণন ৮১, অর্থাৎ গুণ করে আমরা পেয়েছি ৬৫৬১। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটিতে হওয়ার কথা ছিল ৬৫৬১। তাহলে ৬১৬৫ দেখো যে হতে কত যোগ করতে হচ্ছে সেটি আমরা এবার নির্ণয় করেছি, অর্থাৎ দেখো ১৬ পেয়েছি আমরা। তো আমরা বলতে পারি যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, ১৬। তো আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।